গল্পের শুরুতেই আমাদের নায়িকা জোয়ারকে দেখানো হয় যে তার চোখের চিকিৎসা করে বাসায় ফিরছিল। তখনই কিছু ডাকাত তাদের উপরে আক্রমণ করে দেয় এবং যে আচমকা আক্রমণের ফলে জোয়ারের সঙ্গে থাকা তার সাথীরা নির্মমভাবে মারা যায়। কিন্তু তার সার্ভেন্টরা মারা যাওয়ার আগে জোয়ারকে বলে, ম্যাম আপনি প্লিজ এখান থেকে পালিয়ে যান। তবে জোয়ারের চোখ যেহেতু অন্ধ ছিল তাই সে নিচে পড়ে যায় এবং ভাবছিল সে এখনই হয়তো মারা যাবে। কিন্তু ওই সময় হঠাৎ একজন গ্রেট জেনারেল চলে আসে এবং এই ডাকাতের হাত থেকে জোয়ারকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই যুদ্ধের সময় তার অনেক বেশি আঘাত লাগে, যার কারণে ওই জেনারেল নিজেও অনেক বেশি ইনজিওর হয়ে পড়ে এবং জোয়ারের উপরই অজ্ঞান হয়ে পড়ে। আর এরপর জোয়ার কোনো রকমের অন্ধ অবস্থাতেই ওই জেনারেলের চিকিৎসা করে। কাহিনী চলে যায় এই ঘটনা 3 বছর পরে, যেখানে জোয়ার এখন চোখে সম্পূর্ণভাবে দেখতে পারত এবং সে তার নতুন মেইট লিনের সঙ্গে করে তার বাসায় ফিরছিল। জোয়ার এতদিন পরে তার বাসায় ফিরবে এর জন্য সে অনেক বেশি খুশি ছিল এবং তার লিনের সঙ্গে খুব ভালো করে কথা বলছিল এবং তাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পথে তাদের একটা হোটেলে দাঁড়াতে হয় এবং লিন বলে, ম্যাম আপনি হোটেলের ভেতরে যান, আমি হোটেলের মালিককে টাকা পরিশোধ করে আসছি। জোয়ার যখন ভেতরে যায় তখন গিয়ে দেখতে পারে সেখানে এই রাজ্যের তৃতীয় রাজকুমার যুবরাজকে নির্মমভাবে হত্যা করছে এবং তৃতীয় রাজপুত্র তাকেও দেখে ফেলেছে। জোয়ারের তো একদম কলিজার পানি শুকিয়ে যায় এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে জোয়ার এখানে খুবই বুদ্ধিমতী ছিল, সে বেশি প্যানিক করে না এবং এমন একটা ভাব করছিল যেন সে চোখে কিছুই দেখতে পারে না। মেয়েটা চোখে দেখতে পারে না এটা যখন তৃতীয় রাজপুত্র জানতে পারে তখন সে মেয়েটাকে ছেড়ে দেয়। কিন্তু এখানে সে এখনো সন্দেহ করছিল হয়তো জোয়ার এখনো চোখে দেখে, সে শুধুমাত্র তার সামনে নাটক করছে। ওই মুহূর্তে লিনও চলে আসে এবং তাড়াতাড়ি করে জোয়ারকে ওঠায়। কিন্তু লিন সেখানে আসার আগে তৃতীয় রাজপুত্র আশেপাশে থাকা সমস্ত লাশগুলোকে লুকিয়ে ফেলে এবং নিজেও লুকিয়ে পড়ে। লিন যখন জোয়ারের গায়ের উপরে এতগুলো রক্ত দেখতে পারে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে, ম্যাম আপনার কি হয়েছে? জোয়ার তখন খুব বুদ্ধিমত্তার সঙ্গে তাকে আস্তে করে একটা হিন্ট দেয় যে এখানে বিপদ আছে, তুমি আমাকে এমন প্রিটেন্ড করো যেন আমি অন্ধ। আর লিনও খুব ভালো করে বুঝতে পারে তাই সে বলে, ম্যাম আমার মনে হয় আপনি এখানে ভুল করে চলে এসেছেন এবং পা পিছলে পড়ে গেছেন আর আপনার ক্ষত থেকে হয়তো রক্ত বের হচ্ছে। আপনি দয়া করে ভয় পাবেন না, আমরা এখনই হাসপাতালে যাব। আর জোয়ারও এই কথায় সায় দেয় এবং লিনকে নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। তারা পালিয়ে একটা ক্যারেজের ভেতরে উঠে যায় সাহায্যের জন্য। ভেতরে তখন এই রাজ্যের একজন স্কলার যার নাম ছিল রিয়ান, তার মা ছিল। এই ভদ্র মহিলা খুবই ভালো ছিল, তারা জোয়ারকে হেল্প তো করে উল্টো তার সঙ্গে খুব ভালো করে ব্যবহার করে। জোয়ার এই মহিলার সামনে অন্ধ হওয়া নাটক করছিল, যেহেতু এই ম্যাডাম অনেক বেশি ভালো ছিল এবং খুবই মিশুক প্রকৃতির মানুষ ছিল, এর জন্য সে জোয়ারকে জিজ্ঞাসা করে তোমার চোখ কিভাবে অন্ধ হলো। জোয়ার তখন তাকে বলে 3 বছর আগে আমি একটা গেম খেলছিলাম, ওই গেম খেলতে খেলতে আমি হঠাৎ করে পা পিছলে পড়ে যাই এবং মাথায় গভীর আঘাত লাগার ফলে আমার চোখ অন্ধ হয়ে যায়। এরপর জোয়ার তার নিজের বাড়ি আসলে তার বাবা মায়ের সামনেও সে অন্ধ হওয়ার প্রিটেন্ড করে। তার বাবা মা যখন জানতে পারে এখনো অবধি জোয়ারের চোখ ঠিক হয়নি তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তার মা জোয়ারকে আশ্বাস দিয়ে বলে, তুমি ভয় পেও না, আমরা তোমার চিকিৎসা এখানকার ইম্পেরিয়াল ডক্টরকে দিয়ে করাবো, সে তোমার চোখ খুব দ্রুতই ঠিক করে দিতে পারবে। অন্যদিকে সিন কাট হলে আমরা দেখতে পারি মহারাজের কাছে খবর পৌঁছে গেছে যুবরাজকে কেউ মেরে ফেলেছে। এটা শোনার পরে মহারাজ অনেক রেগে যায় এবং বলতে থাকে, আমার রাজ্যের ভেতরে আমার ছেলেকে মেরে কেউ চলে গেল আর তোমরা কেউ খবর অবধি পেলে না। সে এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য রিয়ানের উপরে দায়িত্ব দেয়। এই রিয়ানকে মনে আছে তো? এই রিয়ানের মায়ের ক্যারেজেই কিন্তু জোয়ার তার বাসায় পৌঁছেছে। আর এই ছেলেটা হচ্ছে আমাদের সেকেন্ড মেইন লিড। রিয়ানও অনেক বিশ্বস্ত ছিল রাজার এবং সে এই কেসটা তার কাঁধের উপরে তুলে নেয়। রিয়ান যখন চলে যাচ্ছিল তখনই তৃতীয় রাজকুমার রাজপ্রাসাদের ভেতরে চলে আসে। রিয়ান তার প্রথম জিজ্ঞাসাবাদ তৃতীয় রাজকুমারকে দিয়ে শুরু করে, কিন্তু তৃতীয় রাজকুমার অনেক বেশি ধূর্ত ছিল যার কারণে রিয়ান বুঝতেই পারছিল না আসলে মার্ডারটা তৃতীয় রাজকুমার করেছে কি না। তবে তার সন্দেহ এখনো তৃতীয় রাজকুমারের ওপরেই ছিল। তৃতীয় রাজকুমার মহারাজের সামনে আসলে রাজামশাই তাকে বলে, যেহেতু তোমার ভাই মারা গেছে আর তার সঙ্গে আমাদের শত্রু ক্ল্যানের একজন মেয়ের বিয়ে দেওয়ার কথা ছিল, তাই তোমার ভাইয়ের জায়গায় তুমি বিয়ে করবে, কারণ তোমার ভাই তো এখন জীবিত নেই। আর এই বিয়েতে যদি আমরা মত না দিই তাহলে তুমি খুব ভালো করেই জানো আমাদের রাজ্যের জন্য এটা একদমই ভালো হবে না। তৃতীয় রাজকুমার তখন মহারাজের কাছে ক্ষমা চেয়ে জানায়, বাবা আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি অনেক বছর ধরে অন্য একটা মেয়েকে পছন্দ করি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে গেলে আমরা দেখতে পারি জোয়ারকে ওই ডাকাতের হাত থেকে বাঁচানোর সময় তৃতীয় রাজকুমার জোয়ারকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে অজ্ঞান ছিল এবং জোয়ারের মুখের উপরে
একটা পট্টি বাঁধা ছিল। তার জন্য সে জুয়ারকে খুব ভালো করে দেখতে পারেনি, শুধুমাত্র তার হালকা স্মৃতি তার মস্তিষ্কে ছিল। অন্যদিকে জুয়ার যখন গোসল করতে যাচ্ছিল তখনই তৃতীয় রাজপুত্র তার গোসলের ঘরে চলে আসে। তখন জুয়ার ভাবে সে যদি এখন এখানে গোসল না করে এখান থেকে পালিয়ে যায় তাহলে তৃতীয় রাজপুত্র অবশ্যই বুঝে ফেলবে যে জুয়ার অন্ধ ছিল না এবং সে নিজের চোখে যুবরাজকে হত্যা করতে দেখে ফেলেছে। এর জন্য বেচারি নিজের জান বাঁচানোর জন্য কোনো রকমে তার কাপড় খোলে এবং বাথটাবের ভেতরে বসে পড়ে। রাজকুমারের এখনো তার উপরে সন্দেহ ছিল এবং এটা শিওর হওয়ার জন্য সে তার ছুরি জুয়ারের গলার উপরে ধরে। জুয়ার তখন অন্ধ হওয়ার নাটক করছিল এবং অনেক বেশি প্যানিক করছিল। সে এর জন্য রাজকুমারের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য নিজের সঙ্গে কথা বলছিল এবং বলছিল, 3 বছর পার হয়ে গেছে। আমি সেদিন তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি জানি না তুমি কোথায় আছো এবং কি করছো, আর এটাও জানি না তোমাকে কিভাবে নিজের মনের কথা বলবো। আর তার থেকে বড় সমস্যা হচ্ছে আমি 5ম র্যাঙ্কের একজন মন্ত্রীর মেয়ে, আর তার উপরে এখন আমি চোখে দেখতেও পারি না। তুমি কি তাহলে আমাকে অ্যাকসেপ্ট করতে? এই সমস্ত কথা রাজকুমারও শুনছিল এবং সে একটু ইমোশনাল হয়ে তার হাতে থাকা ওই ছুরিটা নিচে পড়ে যায়। ছুরি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জুয়ার চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, এখানে কে আছো? তাকে চিৎকার করতে দেখে রাজকুমার সেখান থেকে চলে যায় এবং জুয়ারের সার্ভেন্ট লিন সেখানে চলে আসে। লিন সেখানে আসলে জুয়ার তাকে সবকিছু খুলে বলে যে তৃতীয় রাজকুমার এখানে ছিল এবং সে এখনো সন্দেহ করছে জুয়ার অন্ধ নয়। পরের দিন সকালে জুয়ারের মা জুয়ারকে বলছিল, তোমাকে আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু জুয়ার ডাক্তারের কাছে যাওয়ার জন্য একদমই তৈরি ছিল না, কারণ যদি জুয়ার সেখানে পৌঁছে যেত তাহলে ডাক্তার অবশ্যই ধরে ফেলতো জুয়ার এখনো চোখে সবকিছু দেখতে পারে, শুধুমাত্র সে মিথ্যা কথা বলছে। ওই সময় জুয়ারের বাবা খুব ব্যস্ততার সঙ্গে ভেতরে ঢোকে এবং তাদের সকলকে জানায় ক্রাউন প্রিন্স অর্থাৎ যুবরাজকে কেউ মেরে ফেলেছে, আর রাজকুমারকে সেই হোটেলেই মারা হয়েছে যেখানে জুয়ারও ছিল। আর ইনভেস্টিগেশনের জন্য রেয়ান জুয়ারের সঙ্গে দেখা করতে চায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই কথা শোনার পরে জুয়ারের মা আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তিনি জুয়ারের বাবাকে বলেন, আমরা একটা কাজ করতে পারি, আমরা জুয়ারকে কোনো এক জায়গায় লুকিয়ে রাখি। তবে জুয়ার এখানে বাধা দেয় এবং বলে, আমি যেহেতু কিছু করিনি তাই আমার কোনো শাস্তিও হবে না। এরপর সে যখন নিজের রুমের ভেতরে যায় তখন দেখতে পারে সেখানে অলরেডি তৃতীয় প্রিন্স চলে এসেছে এবং জুয়ার যে চাটা খাচ্ছিল তার ভেতরে বিষ মিশিয়ে দিয়েছে। এখন জুয়ার যদি এটা না খায় তাহলেও তাকে তৃতীয় প্রিন্সের হাতে মরতে হবে, আর যদি খেয়েও ফেলে তাহলে এই বিষের প্রভাবে তাকে মরতে হবে। আর তার উপরে রাজকুমার তার উপরে ছুরি তাক করে রেখেছিল। জুয়ার কোনো কিছু না ভেবে ওই চাটা খেয়ে ফেলে এবং পুনরায় ওই 3 বছর আগের ঘটনায় রিপিট করছিল। আর তৃতীয় রাজপুত্র তার প্রত্যেকটা কথা খুবই মনোযোগ সহকারে শুনছিল। তৃতীয় প্রিন্স এখনো সেখান থেকে যাচ্ছে না দেখে জুয়া তার মেয়েকে ডাক দেয় এবং বলে, আমি প্রাসাদে যাব, তাই আমার জন্য কাপড় তৈরি করো। মেয়ের ভেতরে আসবে জেনে তৃতীয় রাজকুমার সেখান থেকে চলে গেলে জুয়ার তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার মেয়ের ভেতরে আসলে জুয়ার তাকে জানায় তৃতীয় রাজকুমার ভেতরে এসেছিল এবং তার চায়ের কাপে একটা বিষ মিশিয়ে দিয়েছে। তবে এতে চিন্তার কিছু নেই, কারণ সে শুধুমাত্র আমাকে টেস্ট করার জন্য কিছু অন্য একটা মিশিয়েছিল, এর ভেতরে আসল কোনো বিষ ছিল না। আমি এটা আগেই ধরে ফেলেছিলাম, তাই আমি সাহস করে ওটাকে খেয়েছি। এর পরের সিন কাট হলে আমরা দেখতে পারি লিন জুয়ারকে নিয়ে রাজপ্রাসাদে আসছিল। এখানেও জুয়ার অন্ধ হওয়ার নাটক করছিল, তবে লিনের মনে পড়ে তারা ক্যারেজের ভেতরে তাদের একটা ঘড়ি ফেলে এসেছে। সে সেটাকে আনতে গেলে জুয়ার সেখানেও অন্ধ হওয়ার নাটক করে এবং একা একাই হাঁটছিল। তখন সেখানে রায়ান চলে আসে এবং জুয়ারকে ধরে ফেলে। রায়ান এখানে জুয়ারকে দেখে একটু পরিচিত মনে হচ্ছিল, তখনই তার মনে পড়ে 3 বছর আগের ঘটনা, যেখানে রায়ান 3 বছর আগে রাজপ্রাসাদের নতুন স্কলার হিসেবে এসেছিল এবং বাকি সমস্ত মেয়েদের সঙ্গে জুয়ারও তাকে কংগ্রাচুলেশন করতে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। রিয়ান সেদিন তাকে প্রথম দেখেই তার প্রতি একটু অন্য রকমের টান অনুভব করে, কিন্তু আজকে যখন জানতে পারে জুয়ার তার নিজের চোখে দেখতে পারে না, তার আজকেও কেন জানি অন্য রকমের অনুভূতি হয়। জুয়ারের জন্য অনেক বেশি কষ্ট হয়। সে হাঁটতে জুয়ারকে সাহায্য করতে চাচ্ছিল, তবে জুয়ারের অনেক বেশি অস্বস্তি ফিল হচ্ছিল, তাই সে না করছিল। তবে রায়ান খুব জোর করছিল এবং অবশেষে জুয়ারকে তার সাহায্য নিয়েই রাজপ্রাসাদের ভেতরে যেতে হয়। তাকে একটা সিটে বসানোর পরে রেয়ান তাকে জিজ্ঞাসা করে, বিগত 3 বছর ধরে আপনি আপনার চোখে কিছু দেখতে পারেন না, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই 3 বছর যাবৎ আপনি কোথাও হয়তো পড়ে যাননি,
যার কারণে আপনার শরীরে এখনো কোনো রকমের আঘাতের চিহ্ন নেই। জুয়ার এই কথাটা ঢাকার জন্য বলে, আসলে আমার মেয়ে লিন আমার প্রতি খুবই যত্নশীল। সে আমার অনেক বেশি খেয়াল রাখে যে আমার কখনো কোনো রকমের আঘাত লাগতেই দেয়নি। রায়ানকে জুয়ারের হাত ধরতে দেখে তৃতীয় রাজপুত্র রিয়ানের উদ্দেশ্যে বলে, জিজ্ঞাসাবাদ করা খুবই ভালো কথা, এটা আপনার দায়িত্ব, কিন্তু এমন জনসম্মুখে সকলের সামনে আপনি একজন মেয়ের হাত ধরছেন, এটা কি ভালো দেখায়? রিয়ানও খেয়াল করে সে এত সময় ধরে জিওয়ারের হাত ধরেছিল, তাই দ্রুত করে তার হাত ছেড়ে দেয়। সে যখন নিজের সিটের উপর বসেছিল তখন সে বলে, ম্যাম, আমি আপনাকে 3 বছর আগে ধরেই চিনি। আপনার হয়তো মনে নেই, 3 বছর আগে যখন আমি প্রথম রাজপ্রাসাদে এসেছিলাম স্কলার হয়ে, তখন রাস্তায় আপনি সকল মেয়েদের ভেতরেও আমাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন এবং আপনি আমার দিকে একটা রুমালও ছুঁড়ে মেরেছিলেন। এটা শোনার পরে তৃতীয় রাজকুমারের কান খাড়া হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, 3 বছর যাবত তাহলে তুমি রিয়ান বিয়ানকে ভালোবাসো। রিয়ানের এমন কথা শুনে জোয়ার অনেক বেশি ইম্বারেস হয়ে যায় এবং তার হাত থেকে চায়ের কাপ তার শরীরের উপরে পড়ে যায়। তাকে ড্রেস চেঞ্জ করতে হবে দেখে তৃতীয় রাজকুমার তার সাইডে থাকা দাসীকে বলে, ম্যামকে নিয়ে যাও এবং তার কাপড় পরিষ্কার করতে সাহায্য করো। যেহেতু আশেপাশে লিন ছিল না, তাই জোয়ারকে ওই মেয়েদের হেল্প নিতে হয়। ওই মেয়েটা তাকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে তার হাত ছেড়ে দেয় এবং তখনই তার সামনে তৃতীয় রাজকুমার এসে দাঁড়ায়। আর জুয়ার এখানে স্পষ্টভাবে বুঝতে পারে তৃতীয় রাজকুমার আজকেও তার পরীক্ষা নিচ্ছে আর এই সমস্ত কিছু তারই চাল ছিল। জুয়ার অন্ধ হওয়ার নাটক করছিল এবং যখনই একটা লেকের ভেতরে পড়বে তৃতীয় রাজকুমার দ্রুত করে তাকে ধরে ফেলে। আর ওই সময় সেখানে লিনও চলে আসে। সে রাজকুমারের কাছে ক্ষমা চায় তার ম্যাডামের দেখাশোনা না করার জন্য। এরপরে সে জুয়ারকে নিয়ে ভেতরে চলে যায় কাপড় পরিষ্কার করিয়ে দেওয়ার জন্য। একটু পরে জুয়ার বিদায় নেওয়ার জন্য তৃতীয় রাজকুমারের কাছে আসে আর সেই সময় রিয়ানো রাজকুমারকে জিজ্ঞাসা করে, যেদিনকার রাজপুত্রের খুন হয়েছিল সেদিন আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নে রাজকুমার অনেক বেশি বিরক্ত বোধ করে এবং বলে, তুমি একই প্রশ্ন আমাকে কতবার করবে? তখন রিয়ান একটু চালাকি করে বলে, আপনাকে কিছু বলতে হবে না, ম্যাডাম জুয়ার আমাকে কথা দিয়েছে 3 দিন পরে সে আমাকে এই কেস সম্পর্কে অনেক তথ্য দিবে। জুয়ার এখানে অনেক বেশি ঘাবড়ে যায় এবং রিয়ানকে বলে, মাই লর্ড, আমি তো এমন কোনো কথা আপনাকে বলিনি আর আমি এমন কিছু জানিও না, তাহলে আপনি মিথ্যে কথা কেন বলছেন? রিয়ান তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি জানি আপনি ভয় পেয়ে আছেন, তবে আপনার সুরক্ষা সম্পূর্ণ আমার ওপর, আপনি ভয় পাবেন না। আমি 3 দিন পরে আপনাকে নিয়ে যেখানে খুন করা হয়েছে সেখানে যাব এবং আপনার থেকে সমস্ত তথ্য কালেক্ট করব। এরপরে জুয়ারও রাজকুমারের থেকে কোনো রকমের বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে রাজকুমার জুয়ারের হাত ধরে ফেলে এবং বলে, মিস, অনেক বেশি রাত হয়ে গেছে আর আপনার সঙ্গে কোনো পুরুষও আসেনি, তাই চলুন আজকে আমি আপনাকে পৌঁছে দিই। এই কথা বলে সে জুয়ারকে কোলে নেয় এবং তাকে নিয়ে একটা বাজারের ভেতর দিয়ে আসছিল। তখন রাজকুমার জুয়ারকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে আগেও কোথাও দেখেছি? উত্তরে জুয়ার বলে, হয়তো আপনি দেখেছেন, তবে সেটা রাস্তায়। আসলে আমি মজা করার জন্য যখন প্রাসাদে অনেক বেশি বোরিং হয়ে যেতাম তখন রাস্তায় ভিখারি সেজে সেখানে বসে থাকতাম। তো একদিন আপনি সেখানে আসেন এবং আমাকে কিছু টাকা দেন, হয়তো আপনার ওই কথাটাই মনে পড়েছে। ওই সময় গাড়ির চাকার নিচে একটা পাথর চলে আসে এবং গাড়ি ধাক্কা লাগার ফলে এদের দুজনের ভেতর অ্যাক্সিডেন্টলি একটা কিস হয়ে যায়। বাইরে থেকে রাজকুমারের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, মাই লর্ড, ভেতরে আর যাওয়া যাবে না, আমাদের এখান থেকে হেঁটেই যেতে হবে। রাজকুমারও জোয়ারকে নিয়ে সেখান থেকে হাঁটছিল এবং কিছু দূর যাওয়ার পরে সে রাজকুমারীর জন্য কিছু ক্যান্ডি কিনতে গিয়েছিল, যেটা দেখে রাজকুমারী নিজেও অনেক বেশি হাসছিল, অর্থাৎ জোয়ার। তবে রাজকুমার যখনই জোয়ারের দিকে তাকায় সে অদ্ভুতভাবে ভয় পাওয়ার একটা নাটক করে এবং রাজকুমারকে জড়িয়ে ধরে বলে, মাই লর্ড, আপনি কোথায় গিয়েছিলেন? আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর তার এমন ব্যবহার দেখে এখানে রাজকুমার অনেক বেশি গলতে শুরু করেছিল। এরপর রাজকুমার জোয়ারকে জিজ্ঞাসা করে, মিস, তোমার তো চোখ অন্ধ হয়ে গেছে, তাহলে তুমি এটা চিকিৎসা কেন করাওনি? জিয়াও তখন বলে, আমি এর চিকিৎসা করিয়েছিলাম আরো 3 বছর আগে, কিন্তু সেদিন আমার উপরে কিছু অতর্কিত হামলা হয়, কিছু ডাকাত আমার উপরে আক্রমণ করে, সেখানে আমার মেয়েট সহ আরো অনেকেই মারা যায়। কিন্তু ওই সময় কোনো একজন যোদ্ধা এসে আমার জীবন বাঁচিয়েছিল এবং এরপরে আমি শকের ফলে আর কিছু দেখতে পারি না। ওই ঘটনার পরে রাজকুমারও বুঝে ফেলে জুয়ারি সেই যে তাকে বাঁচিয়েছিল আর 3 বছর ধরে একেই সে ভালোবাসে। ওই সময় আকাশে অনেকগুলো ফানুস উড়ছিল, যার ফলে পরিবেশটা অনেক বেশি রোমান্টিক হয়ে উঠেছিল। এখান থেকে সিন চলে যায় জুয়ারের বাসায়, যেখানে জুয়ার নিজের কাপড় চোপড় প্যাক করছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, কারণ সে মনে করছিল রাজকুমার হয়তো জেনে গেছে সে অন্ধ না। সে বাইরে এসে দেখতে পারে সেখানে রিয়ান এসেছে এবং তাকে বলছে, মিস, আজকে থেকে আমরা 24 ঘন্টায় আপনাকে পাহারা দিব আপনার সেফটির জন্য। আর বাইরে থেকে জোয়ারের মা বাবা এই সমস্ত দেখছিল আর তারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল রিয়ান
জুয়ারকে পছন্দ করে। তারা এই বিষয়ে জুয়ারকে জিজ্ঞাসা করলে জুয়ার বলে, আমি তাকে নয়, আমি 3 বছর আগে আর অন্য একজনকে পছন্দ করতাম। তার বাবা মা তার এই কথায় গুরুত্ব না দিয়ে বলে, সেটা 3 বছর আগে গেছে, তুমি রিয়ানের কথা তো ভেবে দেখো। দেখো সে সরকারি চাকরি করে, তার উপর তোমার মা যখন বাজারে যায় তখন তোমার মায়ের থলেগুলোও সে বয়ে দেয়। কত ভালো জামাই দেখেছো, এর থেকে ভালো জামাই তুমি আর পাবে? এরপর জুয়ারের মা জুয়ারের হাতে কিছু মিষ্টি দেয় রিয়ানকে দিয়ে আসার জন্য। জুয়ার ওই কেকটা রিয়ানকে দেয় এবং রিয়ানও কেকটাকে অ্যাকসেপ্ট করে। তখন তার বডিগার্ড রিয়ানকে বলে, কিন্তু মাস্টার আপনি তো মিষ্টি পছন্দ করেন না, দিন আমি এগুলো খেয়ে ফেলি। রিয়ান তাকে একটা ঝাড়ি মারি আর বলে, এটা জুয়ার আমাকে নিজের হাতে দিয়েছে, সুতরাং আমার পছন্দ না হলেও আমি এটা খাবো। অন্যদিকে প্রিন্সের কানে যখন এটা যায় জুয়ার নিজে একটা মিষ্টি বানিয়ে সেটা আবার রিয়ানকে দিয়েছে, তখন সে অনেক বেশি জেলাস ফিল করে। সে তার বডিগার্ডের কানে কিছু বলে এবং এরপরে আমরা দেখতে পারি তার বডিগার্ড চালের উপরে বসে রিয়ানের মাথার উপরে কিছু ঠান্ডা পানি ফেলছিল, যার কারণে রিয়ান সেখানে অসুস্থ হয়ে যায় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তার লোকজন যখন রিয়ানকে ভেতরে নিয়ে যায়, ওই সুযোগটা কাজে লাগিয়ে প্রিন্সের অ্যাসিস্ট্যান্ট ওই মিষ্টিগুলো তৃতীয় রাজকুমারের কাছে নিয়ে আসে এবং এটা দেখে রাজকুমার অনেক বেশি হ্যাপি হয়। অন্যদিকে রিয়ান জুয়ারকে নিয়ে ওই মার্ডার প্লেসে গিয়েছিল যেখানে যুবরাজকে মেরে ফেলা হয়েছিল। জুয়ার এখানে রিয়ানের মুখের উপরে বলে দেয়, সেদিন কি হয়েছিল আমি জানি না, তাই আমাকে এই ধরনের প্রশ্ন করা বাদ দিন। রিয়ান বলে, আমি তোমার উপর চাপ দিচ্ছি না, তুমি সময় হলে আমাকে এটা বলো, আর এই ইনভেস্টিগেশনের পরে আমি তোমাকে কিছু একটা বলতে চাই। ওই সময় আবার সেখানে তৃতীয় রাজকুমার চলে আসে এবং জুয়ারকে নিজের দিকে টেনে রিয়ানকে বলে, তোমার এই কাজটা আমার একদমই পছন্দ হচ্ছে না। এই যে তুমি যে সাথে যে মেয়েটাকে নিয়ে এসেছো না, এই মেয়েটাকে আমি পছন্দ করি, আর আমার মোটেও ভালো লাগছে না আমার ভালোবাসার মানুষটি সবসময় তোমার আশেপাশে রয়েছে, তাই তুমি তার থেকে দূরে থাকো। তৃতীয় রাজকুমারের এই কনফেশন শুনে জুয়ার আবার অনেক বেশি কনফিউজ ছিল যে এই পাগলটা আবার কি বলছে। এদের দুজনের ভেতরে যখন এক ধরনের ফাইট হচ্ছিল চোখে চোখে, ওই সময় কিছু সন্ত্রাসী আবার এদের তিনজনের ওপর আক্রমণ করে দেয় এবং এরা তিনজন কোনো রকমের যখন একটু বাঁচছিল ওই সন্ত্রাসীগুলোর হাত থেকে, তখন রাজকুমার জুয়ারের হাত ধরে এবং রিয়ানকে বলে, আর মাত্র অল্প কিছু সন্ত্রাসী রয়েছে, বাকিদেরকে আমি মেরে দিয়েছি, তুমি এদের কাজ শেষ করে দিয়ে তারপরে সুন্দর করে রাজপ্রাসাদে ফেরত যেও। এটা বলে সে জুয়ারের হাত ধরে একটা গুহার ভেতরে নিয়ে আসে এবং জুয়ারকে সরাসরি সেখানে প্রপোজ করে দেয় বিয়ে করার জন্য। তখন জুয়ারও মনে করে হয়তো রাজকুমার তাকে আবার পরীক্ষা করছে, এর জন্য সে তার বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। রাজকুমার যখনই তাকে কিস করে তখনই আমরা দেখতে পারি সেখানে রাজকুমার অজ্ঞান হয়ে পড়েছে। জুয়ার যখন তার বডি চেক করে তার কি হয়েছে তখন দেখতে পারে তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ওই সময় আবার একজন সন্ত্রাসী এদেরকে ফলো করতে করতে ভেতরে চলে আসে এবং জুয়ার এই সন্ত্রাসীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এই সন্ত্রাসী তার উপর অনেক বেশি ভারী পড়ছিল এবং যখনই জুয়ারকে একদম মেরে ফেলবে ওই মুহূর্তে রাজকুমারের আবার জ্ঞান ফেরত আসে এবং সে ওই সন্ত্রাসীকে জায়গায় মেরে ফেলে। তবে এবার তৃতীয় রাজকুমার জেনে ফেলেছিল জুয়ার এতদিন নাটক করছিল, সে আসলে চোখে সবকিছুই দেখে। জুয়ার তখন নিজের প্রাণ বাঁচাতে আবার মিথ্যে বলে যে, প্রিন্স আপনি ভুল করছেন, আমি একটু আগে আমার চোখে দৃষ্টি ফেরত পেয়েছি, এখন এটা তো কোনো গাধাইও বিশ্বাস করবে না, তো রাজকুমার কি করে করবে? তখন উল্টো রাজকুমার জুয়ারকে আশ্বাস দিয়ে বলে, আমি এটা প্রথম থেকেই জানতাম তোমার দৃষ্টিশক্তি আছে, তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বিশ্বাস করি। এরপরে সে একটা চাকু বের করে আর এটা দেখে জুয়ারের কলিজা একদম শুকিয়ে যায়। সে মনে করেছিল তৃতীয় রাজপুত্র এই ছুরিটা দিয়ে হয়তো তাকে মেরে ফেলবে, কিন্তু এই ছুরিটা রাজকুমার তার সেফটির জন্য তাকে দিচ্ছিল এবং বলছিল কোনো ধরনের সমস্যা হলে সে যেন নিজেকে বাঁচিয়ে নেয়। এরপরে সে এটাও ক্লিয়ার করে সে কেন যুবরাজকে মেরে ফেলেছিল। সে জানায় যুবরাজ তাদের যুদ্ধক্ষেত্রের নীতি সমস্ত কিছু তাদের শত্রু দেশে পাচার করছিল, অর্থাৎ তারা কিভাবে যুদ্ধ করতো, যুদ্ধক্ষেত্রে কোন কোন কৌশল ব্যবহার করতো, এই সকল কিছু। আর এই বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি, যেখানে আমরা জীবন দিয়ে একটা দেশকে রক্ষা করি সেখানে আমাদের এই গোপন তথ্য সে দিয়ে দিচ্ছে, তাই আমি ওই বিশ্বাসঘাতককেই মেরে ফেলেছি। এরপরে সে জুয়ারের হাতে একটা চিঠি দেয় এবং বলে, হতে পারে আমি মারা যাব, তবে আমি যদি মারাও যাই দয়া করে এই লেটারটা তুমি মহারাজকে দিয়ে দিও। এটা বলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জুয়ার যখন রাজকুমারকে চিকিৎসা দিচ্ছিল তখন দেখতে পারে রাজকুমারের বুকের উপর একটা ক্ষত রয়েছে, যেই ক্ষত চিকিৎসা কিনা জুয়ার নিজে একসময় করেছিল। আর সেই ক্ষত দেখে বুঝতে পারে 3 বছর আগে তৃতীয় রাজকুমারী তাকে বাঁচিয়েছিল এবং এই আঘাতের উপশম সে নিজেই করেছিল।
ওই সময় রেয়ান আবার কিছু সৈন্যদেরকে নিয়ে তৃতীয় রাজকুমারকে ধরতে আসে, কারণ সে খবর পেয়ে গেছে যুবরাজকে তৃতীয় রাজকুমারী মেরে ফেলেছে। সে যখন তৃতীয় রাজকুমারকে অ্যারেস্ট করবে তার আগে জুয়ার ওই লেটারটা রেয়ানের হাতে দেয়, যে লেটারের ভেতরে এটা লেখা ছিল যে যুবরাজই এই দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখানকার সকল তথ্য বাইরে পাচার করে দিচ্ছিল। এরপর সে রেয়ানের হাত ধরে অনেক কান্না করছিল আর বলছিল, তুমি প্লিজ তাকে বাঁচিয়ে নাও, সে কিছুই করেনি। তাকে এমন কান্না করতে দেখে রিয়ান বলে ওঠে, তুমি কি তার জন্য কিছু অনুভব করো? তুমি কি তাকে পছন্দ করো? জুয়ারও নির্দ্বিধায় স্বীকার করে যে হ্যাঁ, আমি তাকে পছন্দ করি। আর এটা শোনার পরে রিয়ানের মন একদম ভেঙে যায়। মহারাজ যখন জানতে পারে তৃতীয় রাজপুত্র যুবরাজকে হত্যা করেছে তখন তাকে জেলে পাঠানোর আদেশ দেয়। ওই সময় পেছন থেকে লেটার নিয়ে রিয়ান চলে আসে এবং মহারাজের কাছে ওটা দিয়ে বলে, যুবরাজই আমাদের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল, এই লেটারে তার সমস্ত প্রমাণ রয়েছে। এটা জানার পরে মহারাজ তৃতীয় রাজপুত্রকে তো ছেড়ে দেয়, তার সঙ্গে তাকে ক্রাউন প্রিন্সও ঘোষণা করে দেয়। পরের সিনে আমরা দেখতে পারি তৃতীয় রাজপুত্র অর্থাৎ বর্তমান ক্রাউন প্রিন্স এবং রিয়ান একসঙ্গে হেঁটে আসছে। তখন ক্রাউন প্রিন্স জোয়ারকে জড়িয়ে ধরে আর রিয়ান অন্যদিকে তাকিয়ে পড়ে। জোয়ারের তখন মনে পড়ে রিয়ান একবার তাকে বলেছিল এই কেসটা সলভ হলে সে জোয়ারকে কিছু বলতে চায়। তখন জোয়ার জিজ্ঞাসা করে, আপনি যেন কি বলতে চেয়েছিলেন? তখন রিয়ান বলে, কই না তো কিচ্ছু না। এরপরে আমরা দেখতে পারি জোয়ার এবং তৃতীয় রাজপুত্র একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং পেছনে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। মানে এদের দুজনের ভালোবাসার জন্য রিয়ান নিজের ভালোবাসাটাকে স্যাক্রিফাইস করে দিল। এই ড্রামার ভেতরে সব থেকে লয়াল পার্সন ছিল রিয়ান। যুবরাজের ওই সমস্ত খারাপ কাজগুলো সে মহারাজের কাছে ওই লেটারের মাধ্যমে উপস্থাপন নাও করতে পারতো, ওই কাগজটাকে জ্বালিয়ে দিতে পারতো, আর মহারাজও এখানে তৃতীয় রাজকুমারকে জেলের ভেতরে দিয়ে দিত এবং তাকে মৃত্যুদণ্ড দিত। কিন্তু রিয়ান এটা তো করেইনি, বরঞ্চ সে আরো তৃতীয় রাজকুমারকে সাহায্যই করেছে। সে সবসময় সত্যের সঙ্গেই ছিল, সে নিজের ভালোবাসার জন্য কখনোই কিন্তু খারাপ পথে যায়নি। আর এই ড্রামার ভেতরে আমার রিয়ানকে অনেক বেশি ভালো লেগেছে। যদি বলো রিয়ান এবং ক্রাউন প্রিন্সের ভেতর কাকে বেশি ভালো লাগছে, তো আমার কাছে রিয়ানকেই ভালো লাগছে। ও একদম প্রথম থেকে অনেক বেশি লয়াল ছিল এবং জোয়ারের প্রতি কোনো রকমের অধিকার বোধও খাটায়নি। সে সবসময় জোয়ারের মর্জিতেই তার সঙ্গে ছিল এবং তার সঙ্গে খুব সুন্দর করে ব্যবহার করত। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের হিরোকে বেশি পছন্দ হয়েছে নাকি সাইড হিরোকে। আর আজকের এই মিনি ড্রামাটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।